প্রতি সপ্তাহে শুক্রবার চতুর্থ বর্ষের জন্য রোগ নিয়ে আলোচনা করি। আজকে প্রসূতির রোগ সপ্তম আলোচনা করব, অর্থাৎ প্রসূতির স্তনদুগ্ধ স্রাবের বিশৃঙ্খলা, ডিসঅর্ডার অফ এ ল্যাকটেশন, অর্থাৎ দুগ্ধস্রাবের কীরকম ট্রাভেলস হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, কিভাবে আমরা ওষুধ প্রয়োগ করব। চলে আসি, তাহলে ঘটনাটা কি? দুগ্ধস্রাবের বিশৃঙ্খলা মানে কি? সচরাচর দুধের চারটা কারণ হতে পারে। একটা হচ্ছে অতিরিক্ত দুগ্ধস্রাব, দ্বিতীয়টা হচ্ছে দুগ্ধস্রাব না হওয়া, অর্থাৎ অতি কম, অতি বেশি, এবং স্বাদ, দুধের স্বাদ অনেকটা খারাপ হয়ে থাকে অনেক সময়। আর হচ্ছে পুষ্টিকর, দুধে যদি পুষ্টিকর জিনিস না থাকে তাহলে বাচ্চা সচরাচর বৃদ্ধি হয় না, তখনই যত রকমের ট্রাভেল সৃষ্টি হয়। তাহলে ডিসঅর্ডার অফ ল্যাকটেশন অথবা প্রসূতির স্তন্যদুধের বিশৃঙ্খলা আমরা বুঝতে পারলাম। চারটা কারণ থাকতে পারে: অতিরিক্ত দুধ, অতি অল্প দুধ এবং অতি বিস্বাদ। চতুর্থ হচ্ছে পুষ্টিকর। এই চারটা কারণ যদি আমাদের থাকে, ওষুধগুলো আমরা সেই হিসাবে নির্বাচন করার চেষ্টা করব। কারণ এই প্রসূতির বিশৃঙ্খলা যদি ঠিকমতো করা না হয় তাহলে বাচ্চার স্বাস্থ্য কোনো দিনই ডেভেলপ করবে না। সচরাচর এগুলো আমরা ওভারলুক করি, খেয়াল করি না। সুতরাং এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। খাওয়া দাওয়া থেকে রেগুলারিটি মেনটেন করেই দুগ্ধ যেন দেওয়া হয়, তা না হলে 6 মাস পর্যন্ত নানা রকমের বাচ্চাদের ট্রাভেলস হয়ে থাকে। ট্রাভেলস লিস্টে আমি রোগগুলোর প্রথমে নাম বলে যাচ্ছি, তারপরে সেখান থেকে আমি 6টা ওষুধের নাম বলবো যেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমে যদি ধরি, এ সকল ওষুধও আসতে পারে: অ্যাকোনাইট, ইথুজা, বেলেডোনা, বোরাক্স, ক্যালকেরিয়া কার্ব, কার্বোনিমিলিস, চায়না, সিনা, ক্রোটেন্টিক, ক্যালিব্র্যাক্রম, ল্যাকোসিস, মার্কসল, পালস্টিলা, রিউম, রাস্টক, সিপিয়া, সাইলিশিয়া, অ্যাগনাস ক্যাকটাস, অ্যাসাডিভিডা, ডালমার্কা। আরও অনেক ওষুধ আসতে পারে, ল্যাকক্যান অথবা আর্টিকা ইউরেন্স, যেগুলো দুগ্ধ বৃদ্ধি করে অথবা অনেক সময় দুগ্ধ কমিয়ে ফেলার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমি যে কথাটা বললাম, কি বললাম? দুধের বিস্বাদ। প্রথমে আসি, অতিরিক্ত যে কোনো ওষুধেই আমরা অনেক সময় লক্ষণ দৃষ্টি ওষুধগুলো প্রয়োগ করতে পারি, তাহলে রোগটা সেরে যাবে। কিন্তু দুধে যদি বিস্বাদ থাকে তাহলে কি কি ওষুধ আসতে পারে, এবং যেটা যদি পুষ্টিকর না হয়, তাহলে বিস্বাদের জন্য যদি 1 নম্বর আমরা বলি, তাহলে আমি বলবো বোরাক্স। তাহলে চেনার উপায়টা কি? তাহলে স্তনদুগ্ধ অত্যন্ত ঘন এবং বিস্বাদ, শিশুরা কিছুতেই খেতে চায় না এবং বাচ্চাদের জিহ্বা ক্ষত থাকে, এবং তাহলেই এবং নিম্ন গতিতে ভীতি, যেটা বোরাক্সের 1 নম্বর লক্ষণ। এই কয়েকটা লক্ষণ থাকলেই আমরা মনে রাখতে পারি। অর্থাৎ দুগ্ধ স্বাদের যদি কোনো রকমের অভাব ঘটে এবং দুধ যদি ঘন হয়, তাইলেই আমরা বোরাক্সের কথা চিন্তা করব। তারপর যে ওষুধটা আসে সেটা হচ্ছে কার্বোনিমিলিস, অর্থাৎ বেস্টেই বিচি থাকে এবং টাটানি ব্যথা থাকে, অতি তরল এবং লবণাক্ত। তাহলে আগেরটা গেল বিস্বাদ, মুখেই দেই না অনেক সময়, আর কার্বোনিমিলিসের লবণাক্ত, অতিরিক্ত ক্ষরণ হয় এবং বিচি থাকে, টাটানি ব্যথা থাকে, দুর্বলতা থাকে, এবং তখনই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। অর্থাৎ লবণাক্ত স্বাদ যদি দুধের থাকে, আমরা যদি টেস্ট করে অথবা বুঝতে পারি, তাহলে এই কার্বোনিমিলিস ওষুধটা আমাদের প্রয়োগ করা উচিত। তাহলে প্রথমটা গেল বোরাক্স এবং দ্বিতীয়টা গেল কার্বোনিমিলিস। তৃতীয়টা যদি বলি তাহলে আমি বলবো ক্যালিব্র্যাক্রম। ক্যালিব্র্যাক্রমের লক্ষণটা কি? দুধগুলো অনেক সময় আঠালো জাতীয়, অর্থাৎ দুধে যদি আমরা ক্যালিব্র্যাক্রমের যে লক্ষণটা আমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে লম্বা দড়ির মতন যদি কোনো লম্বা হয়ে যায়, দুধটা যদি ওইরকম মনে হয়, তাহলে আমরা ক্যালিব্র্যাক্রমটা প্রয়োগ করতে পারি, এবং অতিরিক্ত বিস্বাদও অনেক সময় থাকে। আর যেটা সবচেয়ে বেশি আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে ল্যাকোসিস। ল্যাকোসিসের লক্ষণটা কি? ল্যাকোসিসের লক্ষণ হচ্ছে দুধটা নীলাভা হয়ে যায় এবং স্বাদটা বিকৃত স্বাদ,
স্তনপান করে না বা শিশু স্তনপান করতে চায় না। আর বাকিগুলো লক্ষণ আমাদের আমাদের সিমটমস অফ ল্যাকোসিসের যেগুলো থাকে সেগুলো সচরাচর আমরা সেই লক্ষণের ভিত্তিতেই ওষুধটা প্রয়োগ করতে থাকি। তাহলে 3-4টা ওষুধ হয়ে গেল, ল্যাকোসিস, আবারও বলছি বোরাক্স এবং কার্বেনেমিলিস। আর যেটা আমরা সবচেয়ে বলবো পালস টিলার, সেটাও বিস্বাদ এবং পাতলা। সেই কারণেই পালস টিলা তো মহিলাদের 1 নম্বর ওষুধ হিসাবে আমি তোমাদেরকে বলেইছিলাম। যে কোনো রোগীর যে কোনো অবস্থায় যে কোনো কিছু না বুঝিয়েও আমরা সেটা প্রয়োগ করতে পারি। তাহলে দুধের ট্রাভেলসে দুধ পায় না অথবা পাতলা হয় অথবা বিশ্বাস যদি হয়, তাহলে আমরা সিম্পল ওষুধটাও ব্যবহার করতে পারি। তারপরে যে ওষুধটা নাম বলবো সেটা হচ্ছে রিউম, অর্থাৎ শিশুর মুখে বমিতে অম্লগন্ধ এবং মলত্যাগকালেও অম্লগন্ধ। মাদের যেরকম বাচ্চাদেরও সেরকম যদি গায়ে অম্লগন্ধযুক্ত থাকে এবং মল ত্যাগ করার পরে যদি অম্লগন্ধ আমরা পাই, তাহলে আমরা এই ওষুধ রিউমটা ব্যবহার করতে পারি। তারপরে যে ওষুধটা সেটা আমি বলবো সাইলিশিয়া। সাইলিশিয়ার একটা কথা আছে, রোগা পটকা মা তার পটকা ছেলে, অর্থাৎ হালকা পাতলা এবং গঠন এবং তার পরিপুষ্ট হয় না যদি কোনো বাচ্চার সেই দুগ্ধের কারণে, তাহলে আর দেরি নয়, আমরা সাইলিশিয়া M1 থেকে শুরু করে উপরের দিকে যেতে পারি। তাহলে তার আর কিছু কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে মাথাতে প্রচুর ঘাম এবং বাচ্চা মোটেই বাড়ে না, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে। এবং দুধের এই ট্রাভেলসে যদি আমরা থাকি, তার সঙ্গে যদি 2-1টা লক্ষণ সাইলিশিয়ার মিলে যায়, তাহলে আর দেরি করা উচিত না। কী কী হতে পারে? মাথায় ঘাম, কোষ্ঠবদ্ধ এবং তার হালকা পাতলা গঠন এবং অনেক সময় পায়খানার মল বেরিয়ে আবার ঢুকে যায়। এটাই যদি বুঝতে পারি, তাহলে সাইলিশিয়া একমাত্র ওষুধ তাকে এই সকল কিছু সমাধান দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কয়েকটা ওষুধ দুগ্ধের গণ্ডগোলে অথবা বিস্বাদে আমরা সেটা প্রয়োগ করতে পারি। অতিরিক্ত অথবা কম সেটা অনেক ওষুধ আছে, যেগুলি আমি আগে 15-16টা বা 20টা ওষুধের নাম বলছিলাম। সেখান থেকে যে কোনো একটা ওষুধ তোমার লক্ষণ মতে তুমি দিলেই, তাহলে দুগ্ধের অতিরিক্ত হওয়া, কম পাওয়া, বিস্বাদ এবং প্রোটিন না থাকা, এইগুলোর সমাধান আমরা এই সকল ওষুধ থেকেই প্রয়োগ করে সমাধান করতে পারি। তাহলে আর মার বা প্রসূতির অথবা শিশুর আর কোনো সামনে ট্রাভেলস হওয়ার কোনো কারণ থাকে না। আর একটা কথা, ইতুজা ওষুধটাও মনে রাখার মতন। এত হড়হড় করে বমি করে এবং দুধ খাবে প্রচুর, খাওয়ার পরেই বমি এবং চাকা চাকাও বমি করবে, তারপর তার ঘুম, আবার বমি। অর্থাৎ দুধের যদি এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা ইতুজাও ওষুধটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ আমি যে 20টা ওষুধের কথা আলোচনা করলাম, সেই ওষুধগুলো লক্ষণ দৃষ্টেই যদি প্রয়োগ করো, তাহলে দুধের যে কোনো সমস্যা, এই 4টা সমস্যার সমাধান তুমি অনায়াসেই করতে পারবে। তাহলে চলে আসি, তাহলে আমরা কিভাবে প্রয়োগ করব, অর্থাৎ ওষুধগুলো কি মাত্রায় কিভাবে আমরা দিতে পারি। এখন শততম পদ্ধতির অভিজ্ঞতা তো তোমরা নিশ্চয়ই জানো, 30 থেকে শুরু করবে অথবা আরও নিম্ন শক্তি থেকে শুরু করে 30 পর্যন্ত যাবে। তারপরে 200 ব্যবহার করার আগে চিন্তা করবে তার এই গভীরতা ওষুধটা তার জন্য প্রয়োজন কিনা। এইটুকু চিন্তাভাবনা করেই ওষুধগুলো প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। কারণ শততম পদ্ধতির উপকার হবে, কিন্তু পাওয়ার যেন কোনো রকমের শরীরে ট্রাভেলস অথবা আগামী দিনে কোনো রোগীর যেন বাধা সৃষ্টি না করে। আর আমাদের পঞ্চশত পদ্ধতি সেটা সবচেয়ে বড় সুবিধা। এত বলার পরেও আমরা বারবারই জিজ্ঞাসা করি, ডাক্তারবাবু পাওয়ার কত হবে, কি পাওয়া দেব? আমি বারবারে বলছি, M1 M2 M3-র উপরে কোনো পাওয়ারের দরকার নেই। আপনি M1 M2 প্রয়োগ করে যদি না বুঝেন এই ওষুধটা তার জন্য ফিট হয় নাই, অথবা তার উপকার হচ্ছে না, তার লক্ষণগুলো যাচ্ছে না, অথবা লক্ষণে কোনো সাড়া দিচ্ছে না, তাহলে আর প্রয়োগ করার চেষ্টা করবেন না। অর্থাৎ কারো ক্ষতি করার ইচ্ছে আমাদের নেই, আমরা ডাক্তারি করে সেবা দিই, কারো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। উপকার পারলে করবেন, ক্ষতির চিন্তা মাথায় কোনো দিন রাখবেন না। ওষুধে কাজ হচ্ছে না, পাওয়ারের পর পাওয়ার বাড়াচ্ছে, এখনও আমার কথা কেউ না বুঝে
অনবরত একটা ওষুধ ক্রমান্বয়ে পাওয়ার বেড়ে যাচ্ছে, উনি অবজারভেশনে করলেন না রোগটা সঠিক কি সঠিক নয়, কিন্তু পাওয়ার বৃদ্ধি করে যাচ্ছে। এরকম করবেন না, অনুরোধ করব। অর্থাৎ না পারেন সেবা দেন, অন্য ডাক্তারের পরামর্শ নেন অথবা ছেড়ে দেন। রোগীর ক্ষতি না করে উপকার করার চেষ্টা করবেন। মনে রাখবেন 1, 2, 3 যদি আপনি কোনো লক্ষণের উঠতি বাড়তি অথবা লক্ষণের রোগীর ওষুধ ঠিক করতে না পারেন, তাহলে 1 বার 2 বার 3 বার প্রয়োগ করার পরেও যদি বুঝতে না পারেন এই আপনি ওষুধ ঠিক করতে পারছেন না, তাহলে সেবাটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে চলে আসি, অর্থাৎ এই সপ্তম রোগ 4র্থ বর্ষের জন্য ডিজঅরেবল ল্যাকটেশন প্রসূতি স্তনদুগ্ধের বিশৃঙ্খলার উপযুক্ততা ওষুধ প্রয়োগ করার আশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।